কেউ কি করেছে তা না করবে তা। অধ্যকার কবি গানে আপনাদের সন্নিধানে কথোপকথনের মাধ্যমে কয়েকটি জিজ্ঞাসা করেছিলাম, এখানে নিশ্চয় আছে আপনাদের প্রত্যেকেরই মনে, কিন্তু আমি যেটা জিজ্ঞাসা করব সেটা বলবেন কেন? আমি জিজ্ঞাসা করে গেলাম কি, কথাই কথাই করে চালাকি, পান্তা ভাতে ঢেলে গেল ঘি। আপনারাই বলুন তো, পান্তা ভাতে কি লাগে কি? ওরে অধর্ম ভাই, যত করবি চালাকি পরে বুঝবি তার চালাকি। আমি বলেছিলাম কি যে আমার ধর্মের মন্দির আছে, দেখেন এটা হচ্ছে কালী মন্দির, ওইটা হচ্ছে দুর্গা মন্দির, আরো আছে আপনাদের প্রত্যেকটা গ্রামে মন্দির, ধর্ম মন্দির। অধর্ম আমার পাশাপাশি তুমি তোমার একটা নিজস্ব একটা অধর্মের মন্দির তুমি আমাকে দেখাও। প্রথম জিজ্ঞাসা করেছিলাম, আমার যেমন নিজস্ব মন্দির আছে ধর্ম মন্দির, তা তুমি একটা তোমার অধর্মের মন্দির তুমি আমাকে একটা পাশাপাশি দেখাও। বলছে তুমিও যেখানে আমিও সেখানে, তা বললে হবে? এটা বললে ওইটা হবে? তুমিও যেখানে আমিও সেখানে বললে হবে? তা এখানে অধর্মের মন্দির আছে, এটা তো ধর্মের মন্দির, তা পাশে কি অধর্মের মন্দির আছে? না। তাহলে তোমার মন্দির কই? আমার 2 নম্বর জিজ্ঞাসা ছিল যে যারা ধর্ম করে এরা সামনের দিকে যায়, সৎ সাহস আছে, সততা আছে, এরা সামনের দিকে এগিয়ে যায়। আর যে অধর্ম করে তাকে পশ্চাতে লুকিয়ে থাকতে হয়, গোপনে থাকতে হয়, আত্মগোপন করতে হয়। কেন? অধর্ম করলে গোপনে থাকতে হয় কেন? চোর চোর বললে ভয়ে তোমার অর্ধেক প্রাণ হারায় কেন? পুলিশ পুলিশ করলে তোমার আতঙ্ক হয় কেন? এই কেন কেন করে আমার জিজ্ঞাসা করেছিল। আমি আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, মনে আছে নিশ্চয়, অধ্যকার সভায় বলেছিলাম, অধর্ম ভাই আমরা যারা ধর্ম করি, ধর্ম করে দেখলাম 6 মাসের বাসি মরা বেঁচে গেল। বেহুলা তার লক্ষিন্দরকে কলারে ভেলা করে গঙ্গার জলে 6 মাস ভেসে গিয়ে পুনরায় সেই মরা পতিকে বাঁচিয়ে চম্পকনগরে এসেছে ফিরে। তাহলে 6 মাসের বাসি মরা বেঁচেছে চম্পকনগরে ধর্মের জোরে। সকালবেলায় মারা গিয়েছে একটা টাটকা মরা অধর্মের দ্বারাই তুমি আমাকে একবার বাঁচিয়ে দেখাও। মানে ধর্ম ধর্ম পাশাপাশি থাকতে গেলে তোমাকে পাশাপাশি দেখাতেও তো হবে, মুখে বললে তো হবে না, কাজে বাস্তব তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমি বলেছিলাম তিলক মালা টিকি বোঝা যায় এরা ধর্মের প্রতীক। তোমার যে অধর্মে যারা আছে তাদের প্রতীক কি? অধর্মের প্রতীকটা কি? তোমার অধর্মের প্রতীক আছে, সে প্রতীকটা কি? কেমন? কালো না লাল, সবুজ না নীল? কি প্রতীকটা কেমন? আমার জিজ্ঞাসা ছিল। তো কতগুলো কথা আপনাদের কাছে বলে গেল, সময়টা কিন্তু কেটে গেল, আপনাদের মনে হলো ভালো হলো, কিন্তু আমি যেগুলো জিজ্ঞাসা করলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা বাইপাসে কিন্তু জমা থাকে গেল। ও করেছে কি আর বলিয়েছে কি, আপনি একটু সময় দেন, আমি একটু বলি, না বললে আপনারা একটু বুঝতে অসুবিধা হবে। ও কেমন বলে গেল, কেমন জানেন? মানে একটা অধর্মী একটা ভালো ধার্মিককে ঠকাবার জন্য 3 বার চেষ্টা করে 3 বারই কিন্তু হেরে গেল। কেমন জানেন? একটা ভালো ছেলে সততা বজায় রেখে বিজ্ঞান নিয়ে মানে মেডিসিন নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, মেডিকেলে পড়াশোনা করে, তা বড় সার্জন হয়েছে। সার্জন হয়ে একটা চেম্বার খুলেছে, চেম্বারে লিখে দিয়েছে 500 টাকার বিনিময়ে সমস্ত রোগ সারে যায়। 500 টাকার বিনিময়ে রোগ যদি সারাতে না পারি ডবল টাকা ফেরত দেব, সাইনবোর্ডে লিখে দিয়েছে। যারা যায় রাস্তা দিয়ে তাকায়, এ সার্জন তো বড় সার্জন ভাই, 500 টাকার বিনিময়ে সমস্ত রোগ সেরে যায়, আর সারাতে না পাইলে ডবল ফেরত দেবে। এ ডাক্তার তো বড় ডাক্তার। তা এর মধ্যে এক অধার্মিক, সে কিন্তু দেখছে আমি তো রোগী নই, তার নতুন একটা রোগী সেজে যাব, রোগী সেজে 500 টাকা জমা দেবো, আর আমার মন করা রোগও সারাইতে পারবে না।
সারাদিন না পেলে ডবল টাকা ফেরত পাবো, মানে 1000 টাকা রোজগার করে চলে আসবে। এই বলে এই অধর্মী পকেটে 500 টাকা নিয়ে গিয়ে চেম্বারে নাম লিখেছে। 13 নম্বরে ওর সিরিয়াল। 13 নম্বরে ডাক্তারের কাছে কি হয়েছে, ডাক্তার বাবু এলেন, আপনার 500 টাকা কন্ট্যাক্ট, 500 টাকার বিনিময়ে আপনি রোগ সারাতে পারবেন? বলছে হ্যাঁ, আপনার রোগ সারিয়ে দেবো। 500 টাকা দিয়ে নামটা লিখে বলছে তাহলে আমার রোগটা সারিয়ে দেন। বলছে বলো তোমার কি রোগ? তাই অধর্মী বলছে আমার রোগ এমন রোগ কি বলবো, আমি যদি নিম পাতা খাই তেতো বুঝতে পারি না, আমি যদি তেঁতুল খাই টক বুঝতে পারি না, আমি যদি লঙ্কা খাই ঝাল বুঝতে পারি না, আমি যদি জল খাই বুঝতে পারি না, চা খাই কোনো স্বাদ পাই না। এ তো বদ রোগ, কোনো স্বাদ পাই না। তা ডাক্তার বলছে ঠিক আছে আপনি যা খান কোনো স্বাদ পাও না, ঠিক আছে তাহলে আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, তুমি এক কাজ করো টেবিলে চিত হয়ে শুয়ে পড়ো। টেবিলে চিত হয়ে শুয়ে পড়েছে। বলছে জিভটা লম্বা চওড়া করে বের করো। জিভটা লম্বা চওড়া করে বের করেছে। ডাক্তার তার কম্পাউন্ডারকে বলছে কম্পাউন্ডার 21 নম্বর কোটোতে লাল পাউডার আছে, ওই লাল পাউডারটা নিয়ে আসেন তো। লাল পাউডার তো নয়, ধানি লঙ্কা গুঁড়ো। কম্পাউন্ডার যে লাল পাউডারটা এনে দিয়েছে, মানে ধানি লঙ্কা গুঁড়ো এনে দিয়েছে, আর এই জিভটা বের করেছে, ওর জিভে খানিক ধানি লঙ্কা গুঁড়ো খুঁজে দিয়েছে। তরাম করে লাফিয়ে বলছে ঝাল ঝাল ঝাল, জল জল দেন জল দেন। বলছে কি হলো? বলছে এটা পাউডার নয়, এটা ধানি লঙ্কা গুঁড়ো বটে। ডাক্তার বলছে তোমার জিভে স্বাদ চলে এসেছে, তুমি চলে যাও, তোমার রোগ সেরে গেল। ইয়ে দেখছে হইল কি রে, ডাক্তারকে ঠকাইতেছে, নিজেই ঠকে গেলে 500 টাকা গেল। ঠিক আছে মনে মনে প্রতিজ্ঞা করে চড়ে 1 মাস পর আবার আসবো, এমন রোগ নিয়ে আসবো ডাক্তার বাবার সাধ্য নাই সারাই, সুদে আসলে ইনকাম করে চলে যাবো। এই বলে মা 1 মাস পর আবার এই অধার্মিক একটা নতুন রোগী সেজে চলে গেছে। কি জানেন, দুটো চোখ অন্ধ সেজেছে, কালো চশমা পরে। কালো চশমা পরে ডাক্তারখানায় গিয়ে 500 টাকা দিয়ে বলছে ডাক্তার বাবু আমার রোগটা সারিয়ে দেন। ডাক্তার বলছে কি রোগ? বলছে আমি দুটো চোখেই দেখতে পাই না। বলছে একবারই? বলছে না না কিছুই দেখতে পাই না। তার ডাক্তার বলছে দেখুন আমি তো চোখের ডাক্তার নয়, আপনার চোখ আমি ভালো করতে পারবো না। এ তখন ধরাম করে লাফিয়ে বলছে তাহলে আমি 500 টাকা দিয়েছি, 1000 টাকা ফেরত দেন। ডাক্তার বলছে ঠিক আছে দিচ্ছি। এই বলে ডাক্তার একটা বাক্সে দোকানে 500 টাকা নোট একে ধরিয়ে দিল। দুটো 500 টাকার নোট এ কালো চশমা পরে নাড়াচাড়া করে আজ দেখছে, আরে এ তো আসল নোট নয়, চাটনিতে থাকে সেই নকল নোট বটে। এ দেখে বলছে ডাক্তার আমি খেপা না পাগল? ডাক্তার বলছে কি হলো? আপনার চোখ সারাতে পারলাম না, 500 টাকা দিয়েছেন, 1000 টাকা ফেরত দিলাম। বলছে তা 1000 টাকা দিলেন, এটা আসল নোট নয়, এ নোট নকল। ডাক্তার আমি আসল নোট দিলাম আর তুমি বলছো নকল, তার মানে এইটা চাটনিতে থাকে সেই নোট, তো বুঝলে কি করে? বলছে এই তো বুঝতে পারলাম দেখে। বলছে যাও তোমার চোখে দৃষ্টি ফিরেছে, চলে যাও। এ দেখছে হইল কি রে, আবার ঠকে গেলাম, আবার ঠকে গেলাম। মনে মনে প্রতিজ্ঞা করলো রে এবার আসবো 3 মাস পর। 3 মাস পরে সে ডাক্তারকে ঠকিয়ে সব টাকা ইনকাম করে চলে যাবো। 3 মাস পর নতুন আরেকটা রোগ নিয়ে চলে গেছে। কি রোগ জানেন? ডাক্তারখানায় গিয়ে বলছে ডাক্তারবাবু 500 টাকা নেন, আমার রোগটা সারিয়ে দেয়। ডাক্তার বলছে কি রোগ? বলছে সকালে যদি কিছু বলে দুপুরে ভুলে যায়, দুপুরে কিছু বললে বিকেলে ভুলে যায়, বিকেলে কিছু বললে সন্ধ্যায় ভুলে যায়, সন্ধ্যায় কিছু বলে রাতে ভুলে যায়, এখনকার কথা এখনই ভুলে যায়, কিছু মনে থাকে না। আমার এই রোগটা সারিয়ে দেন। ডাক্তার বলছে ঠিক আছে টেবিলে শুয়ে পড়েন। টেবিলে শুয়ে পড়েছে। বলছে জিভটা বের করেন। জিভটা বের করেছে। ডাক্তার বলছে কম্পাউন্ডার 21 নম্বর কোটোতে যে লাল পাউডার আছে সেইটা নিয়ে আসেন তো। এ ধরাম করে লাফিয়ে বলছে ডাক্তার ওটা লাল পাউডার নয়, ওটা ধানি লঙ্কা গুঁড়ো বটে। ডাক্তার বলছে তুমি বুঝলে কি করিয়ে? বলছে 3 মাস আগে আমার জিভে দিয়েছিলেন। ডাক্তার বলছে যাও তোমার মনে পড়ে গেছে, রোগ ভালো হয়ে গেল, চলে যাও। এ দেখে হইল কি 3 বার ঠকাইতেছে, নিজেই ঠকে গেলাম। এই অধর্মের অবস্থাটা তাই। আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম পাশাপাশি থাকতে গেলে ধর্মে যা হয় অধর্ম করে তাই তাকে দেবে তোমায়, তবেই পাশাপাশি থাকবে ধর্ম অধর্ম দুটি ভাই। যাহা বলে গেল সবাই শুনেছেন সবাই। আমিও সুরছন্দে ভাব ধরে একটু গানের ছন্দে ঢোলে তালে বলে যাই। ওরে দাঁড়ে নানা দাই রে নানা, ওরে দাঁড়ে নানা দাই রে নানা, দাই রে নানা দাই রে রে, দাই রে না দাই রে না, দাই রে না দাই রে, দারে দাই রে, দাই রে রে, দাই রে না দাই রে, দারে দাই রে, দাই রে নানা দাই রে নানা, দাই রে নানা দাই রে নানা, দাই রে না দাই রে রে, দাই রে না দাই রে না দাই রে নানা দাই রে, ফির দাই রে নে, দাই রে না দাই রে, ফির দাই রে।
রে দাই রে রে দাই রে না দাই রে দাই রে। আচ্ছা ঔষধ খান না, ঔষধ খাননি আর খাবেন না, ঔষধ খাননি এমন ব্যক্তি যদি একবার থেকে থাকেন, মানে ট্যাবলেট খাননি, ক্যাপসুল খাননি, কিছু খাননি ঔষধ, যদি কোনো ব্যক্তি থেকে থাকেন একবার হাত তুলুন তো। ঔষধ কোনোদিন খাননি? আপনাদের কোন হাত উঠছে না, বুঝতে পারলাম ঔষধ আপনারা সবাই খেয়েছেন। তাহলে আমাদের একটা কথা স্বীকার করতে হয়, ঔষধ পরম ধর্ম, ঔষধ পরম ধর্ম রোগীর রোগ নিবারণে, আর ধর্ম পরম বন্ধু জীবনে মরণে। ঔষধ পরম বন্ধু রোগীর রোগ নিবারণে, ধর্ম পরম বন্ধু জীবনে মরণে। অধর্ম তোমায় লাজ লাগে না হে, ও তোমায় লাজ লাগে না হে, ওই অধর্ম এমনই কথা বলতে তোমার লাজ লাগে না হে, অধর্ম লাজ লাগে না হে, তোমায় এমন কথা বল তোমার লাজ লাগে না হে, অধর্ম লাজ লাগে না হে, এমন কথা বলতে তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে। ও তোমার সোজা রাস্তা রইল পড়ে, তোমার সোজা রাস্তা রইল পড়ে, অধর্ম গেল বাঁকা পথে চলতে, পথে চলতে যাবে পাখা পথে চল গেল, পাখা পথে চলতে যাবে পাখা পথে চলতে তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে অধর্ম লাজ লাগে না হে, এমন কথা বলতে তোমার 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 লাজ লাগে না হে। আজি কোথাকারে আদলা কানা ঘিকে বলে কচু সানা, কোথাকারে আদলা কানা ঘিকে বলে কচু সানা, আজি কোথাকারে কোথাকারে আদলা কানা ঘিকে বলে কচু সানা, কোথাকারে আদলা কানা ঘিকে বলে কচু সানা, আবার অধর্ম হবে এটা সানা, আবার এই অধর্ম হবে একটা সানা, অধর্ম হবে এটা সানা, হবে এই সভাতে, হবে এই সভাতে রে, হবে এই রে, হবে এই সভাতে রে, হবে এই সভা তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে। ও গোচার হয়েছে জকা কাশি, সে কি বাজাবে আর ফুলর বাঁশি, বাজার হয়েছে জকা কাশি, সে বাজাবে কি আর ফুলের বাঁশি, ও গোচার হয়েছে জকা কাশি, সে কি বাজাবে আর ফুলর বাঁশি, বাজার হয়েছে জকা কাশি, সে বাজাবে কি আর ফুলের বাঁশি, আবার ব্যাঙের হয় কি সর্দি কাশি, হয় কি সত্যি কাশি, আবার ব্যাঙের হয় কি সর্দি কাশি, বাস করে সে জলেতে, বাস করে সে জলেতে রে, বাস করে সে জলেতে তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে 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 তোমার লাজ লাগে না হে। আমি তোমার মুখে পরম সুখে আজি শুনতে গানে পাই, আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই বলে গেল আমার, দিনে না ও দিনে না না, বলেছিলাম আমি, আপনারাও শুনিয়াছেন বসিয়াছেন যত সবাই আজ জ্ঞানী গুণে, বিন্দু ধারণং জীবনং পতনং মরণং, ভি ধাতু মন প্রত্যয় করিয়া হয় ধর্ম, সেই সূত্রে বলিয়াছিলাম আমি, বিন্দু ধারণং জীবনং বিন্দু পতনং মরণং, আমি বলেছিলাম
তা আমাকে বললো অধর্ম, বলছে দাদা গো, বিন্দু যদি পতন না হবে তবে কেমন করে বলো সৃষ্টি তোমার হবে? যে পতনে সৃষ্টি হয় তাকে ধ্বংস করি না ভাই। যে পতনে ধ্বংস হয় সেটাকে অধর্ম কয়, আর যে পতনে সৃষ্টি হয় সেটাকে ধর্ম কয়। কেমন কথা, জোড়া গাথা মানাইতে জ্ঞানী সোতা। আমি সভাতে মানাবো, ওরে পতন হয়ে যদি আমার সৃষ্টি হয় ধর্মই আমি তবেই পাবো। একটু শাস্ত্রে আমি যাব, আমার বিয়ের 18 বছর পর উঠেছে কাল বৈশাখী ঝড়। আমার মা বলছে ওরে নিমাই, ছাদ থেকে ধানের বস্তা নামিয়ে নিয়ে আয়। অতি সত্তর। আমার বিয়ের 18 বছর পর আকাশে উঠেছে কাল বৈশাখী ঝড়। মা বলছে নিমাই, ছাদ থেকে ধানের বস্তাটা তাড়াতাড়ি নামিয়ে নিয়ে আয়। মায়ের কথা শুনে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ধানের বস্তা নামানো দূরের কথা, বস্তাটা আলো করে আমি মাথাতে তুলতেই পারলাম না। আমি খালি হাতে নেমে এলাম, খালি হাতে নেমে এলাম, খালি হাতে নেমে এলাম। মা বলছে নিমাই, তোকে ধানের বস্তাটা নামাতে বললাম, তুই নামে নিয়ে এলে না। আমি বললাম মা, বিয়ের আগে আমি 60 কিলো ধানের বস্তা একাই নামিয়ে এনেছি। আজ বিয়ের 18 বছর পর ওই 40 কিলো ধানের বস্তাটা আজ আমি নামাতে পারলাম না মা। তা আমি মাকে ঘুরিয়ে প্রশ্ন করছি, মা বিয়ের আগে আমার যে বল ছিল সে বল আমার কোথায় গেল? সে বলে আমার কোথায় গেল? মা সে বল আমার কোথায় গেল? সে বল আমার কোথায় গেল? ও মা, তুমি আমাকে বলো, বিয়ের আগে আমার যে বল ছিল সে বল আমার কোথায় গেল? মা উত্তর দিল, কি বললো? বলছে তোর বউকে গিয়ে সুধারে, বউকে গিয়ে সুধারে, তোর বউকে গিয়ে সুধারে, বউকে গিয়ে সুধারে। আগে হ্যাঁ, আমি আমার বউয়ের কাছে চলে গেলাম। বউকে গিয়ে বললাম, বউ তোমাকে বিয়ে করার আগে আমার যে বল ছিল সে বল আমার কোথায় গেল? বউ বলছে দাঁড়া, উত্তর দেবো, একটু সময় চাই। 4টে বেজে গেল, কলেজের ছুটি হলো। বড় বেটা কলেজ থেকে বাড়ি এলো। আমার স্ত্রী মানে ছেলের মা বলছে, অভিজিৎ তোর বাবা ধানের বস্তাটা নামাতে পারেনি, তুই নামিয়ে নিয়ে আয় তো বাবা। আমার ছেলেটা ছাদে গিয়ে ধানের বস্তাটা মাথায় নিয়ে সিঁড়ি বাই সিঁড়ি নেমে এসে আমার পায়ের কাছে হরাম করে নামিয়ে দিল। আমি বউকে বলছি, বউ আমার প্রশ্ন কি ছিল? তোমাকে বিয়ে করার আগে আমার যে বল ছিল সে বল আমার কোথায় গেল? সে বল তোমাকে বিয়ে করার আগে আমার যে বল ছিল সে বল আমার কোথায় গেল? বউ বলছে, বুঝতে পারছো না, তোমার ওই বল গিয়েই তো এই বলে ধানের বস্তা নিয়ে এলো। আমার শুক্র রূপে গেল আর পুত্র রূপে ফিরে এলো, পুত্র রূপে ফিরে এলো, আমার পুত্র রূপে বল ফিরে এলো। শুক্র রূপে গেল, পতন হলো, আর সেই পতন একটা জন্ম হলো। একে ধ্বংস বলে না, একে ধর্মই বলে ভাই, ধর্ম বলে ভাই। ওরে পতনে যদি একটা সৃষ্টি হয় ধর্ম বলে ভাই। আমি তোমার কাছে শুনতে পাই, দিরে না ও দিরে না। আজ শুনলেন জ্ঞানী গুণী বাসা ঘরে বসে মনের হরিষে ওর কথাগুলো শুনেছি আমি। বলছে যে করিবে পাবে হবে ভগবানের বাপ। তোমার কাছে কুলে বলে যায় দূরে যাবে তোমার মনের তাপ। পাপ করলে ভগবানের বাপ হয় না। বলছে যে করবে পাপ সে হবে ভগবানের বাপ। ও ওপরটা দেখেছে ভেতরটা দেখেনি, ওপরটা দেখেছে ভেতরটা দেখেনি, ও ওপরটা পড়েছে ভেতরটা পড়েনি, ওপরটা পড়েছে ভেতরটা পড়েনি।